নমস্কার, শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। অজগরের মতোই বিজেপি গিলে খায়, সেটাই বিজেপির চরিত্র। 2024 নির্বাচন বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রথম শর্তটা জানিয়ে দিল। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়তে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে হবে। বিজেপি একটা দল যার সঙ্গে ভালো সম্পর্ক রেখে নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার কথা যারা ভাবেন তারা ভুল করেন, তারা ক্রমশ শেষ হয়ে যান। 2014 থেকে 2019, 2019 থেকে 2024 পর্যন্ত দুটো বড় দল যাদের লোকসভায় রাজ্যসভায় বেশ কিছু সদস্য ছিল তাদের দিকে তাকান। বিজু জনতা দল এমন নয় যে তারা রাজ্য বিধানসভা বা লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে লড়েনি, কিন্তু তা ছিল ওই নির্বাচনের সময় মাত্র। তারপর তুমি কেন্দ্রে যা করার করো, আমি রাজ্যে যা করার করে যাব, এরকমই একটা বোঝাপড়া ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং। সেই বিজেডি আপাতত হেরেছে বিরাট হার, লোকসভাতে শূন্য, এবং আগামী দিনে দল বাঁচিয়ে রাখতে পারবে না, সম্ভাবনা খুব কম। অন্যদিকে ওয়াইএসআর রেড্ডির ছেলে জগন রেড্ডি, ওয়াইএসআর কংগ্রেস, আমার সিবিআই কেস বা ইডি মামলা ওসব তুলনা, আমি তোমাকে কেন্দ্রে ডিস্টার্ব করব না, এক অলিখিত চুক্তি। কি হলো? শেষ মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোট করে জগন রেড্ডি প্রায় সাফ। সাংসদ সংখ্যা 18 থেকে কমে 4, বিধানসভায় 2/3 মেজরিটি থেকে 151 থেকে 11 জন মাত্র বিধায়ক। এবার হয় কংগ্রেসের হাত ধরে ফেরার চেষ্টা করতে হবে, না হলে শেষ। হ্যাঁ, এটাই বিজেপির চরিত্র। সালটা ছিল 1982, জর্জি মিহালোভিচ ডিমিট্রভের জন্ম শতবার্ষিকী। রাশিয়ার একজন প্রবাদ প্রতিম নেতা। ধানবাদের বাস্তাকোলায় এক সেমিনারে ভাষণ দিতে গিয়েছিলেন সমর মুখোপাধ্যায়, সিপিআইএম এর সাংসদ, সেই সময় পলিট ব্যুরো সদস্য। বিষয় হলো ইউনাইটেড ফ্রন্ট, যুক্ত ফ্রন্ট, এবং জর্জি ডিমিট্রভের শিক্ষা। হ্যাঁ, জর্জি ডিমিট্রভ এই ইউনাইটেড ফ্রন্ট, তার কর্মপদ্ধতি, তার কৌশলগত দিক নিয়ে এক সুসংবদ্ধ তত্ত্ব দাঁড় করিয়েছেন। ওই 77-এ জনতা সরকার, বামফ্রন্ট সরকার ইত্যাদি নিয়ে যেসব প্রশ্ন ছিল তার প্রেক্ষিতেই ডিমিট্রভের থিওরি নিয়ে নানান আলোচনা চলছিল। গুছিয়ে বলেছিলেন সমর মুখোপাধ্যায়। উদাহরণ এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। একে অন্যের, যাকে বলে আর্চ রাইভাল, ঘোষিত শত্রু রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা হাত ধরেছিল ফাসিজমের বিরুদ্ধে, হিটলার, মুসোলিনি, তোজোর বিরুদ্ধে। তো সে সেমিনার শেষ হবার পরে এক অবোধ সদ্য সিপিএম হওয়া কিশোরের প্রশ্ন ছিল, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি ইত্যাদিরা তো আমেরিকা বা ইংল্যান্ড নয়, তাদের সঙ্গে যুক্ত ফ্রন্ট গড়ে তোলার পরে তাদের কি হবে? দলের পরিভাষায় তারা তো কেউ বিপ্লবী দল নয়, তাদের একজন তো দক্ষিণপন্থী, অন্যরা কমিউনিস্ট পার্টিও নয়। এই প্রশ্ন ওটা স্বাভাবিক, কাজেই আবার আলোচনা হলো। কমিউনিস্ট পার্টিতে প্রশ্ন উঠলে আলোচনা হয়, ওপর থেকে একজন নেতা আসেন, আমার মা সব জানেন এরকম এক ভঙ্গিমায় তিনি নিদান হেঁকে চলে যান, এটাই রীতি। তো তিনি এলেন, বললেন ওই সিপিআই আরএসপি ফরওয়ার্ডের কিছুটা হলেও জনভিত্তি আছে, ভোট আছে, সমর্থক আছে, সেদিকেই নজর রাখতে হবে, সেই সব সমর্থন আমাদের দিকে আনতে হবে, যাতে করে আমাদের দল বড় হয়, ওদের দলের শক্তি কম হতে থাকে। বাস্তবে সেটাই হয়েছিল। কিছুদিনের মধ্যেই বামফ্রন্টের প্রত্যেক শরিক দলের ক্ষমতা কমেছে, মন্ত্রীদের গুরুত্ব কমেছে। 1977 থেকে 2006 পর্যন্ত বরানগরের বিধায়ক ছিলেন আরএসপির মতীশ রায়। ওখানকার মানুষজন জানেন বরানগর কনস্টিটিউয়েন্সিতে আরএসপি ওই একজনই ছিলেন, এক পিস, ওই মতীশ রায়, বাকি সবাই সিপিএম। তবুও ওই আসন আরএসপিকেই দেওয়া ছিল। আসল ক্ষমতা ছিল, ক্ষমতার রাশটা ছিল সিপিআইএম এর হাতে। আর যখন বামফ্রন্ট ক্ষমতায় নেই তখন সেই ছবি আরো পরিষ্কার। সিপিআইএম এর তবু কিছু জনভিত্তি এধারে ওধারে কিছুটা আছে, বাকিরা সাইনবোর্ড। কিন্তু একটা কথা মানতেই হবে, তাদের জনভিত্তি যতটাই কমে যাক,
প্রকাশ্যে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডে সভা হলে প্রথম ভাষণ দিতেন বিপ্লবী বাংলা কংগ্রেসের কেউ একজন। বামফ্রন্টের মিটিং ডাকা হতো নিয়ম করে, শরিকরা গোঁসা হলে বিমানবাবু মান ভাঙাতেন। এসব ছিল সেই ডিমিট্রভের যুক্তফ্রন্টের তত্ত্ব। কেবল কমিউনিস্টরাই কি সেটা পড়েছেন? মোটেই না। কমিউনিস্টদের চেয়ে বেশি পড়েছে বিজেপি। আরো ভালোভাবে সেই তত্ত্বকে কাজে লাগিয়েছে বিজেপি। সেটাই আজকের আলোচনার বিষয়। বিজেপির জন্মের আগে ছিল জনসংঘ, তো তাদের সঙ্গে ফ্রন্ট করেছে স্বতন্ত্র পার্টি। দর্শনের দিক থেকে খুব আলাদা কিছু নয়। জনসংঘ সেভাবে বাড়েনি। জাতীয় রাজনীতিতে তাদের উত্থান জরুরি অবস্থার সময় থেকে। আরএসএস জনসংঘের নেতাকর্মীরা রাস্তায় ছিলেন কেবল না, হাত ধরেছিলেন প্রত্যেকের। সোশ্যালিস্ট জয়প্রকাশ নারায়ণের কংগ্রেস থেকে বেরিয়ে আসা নেতাদের, এমনকি কমিউনিস্টদের নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না। জর্জ ডিমিট্রভের থিওরি। এবং ওই প্রথম তারা দিল্লি সরকারের ভাগেদারি পেল। ওই প্রথম তারা জাতীয় রাজনীতিতে কলকে পেল। স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অবদান ছিল না, বরং যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তারাই প্রথম দিল্লি সরকারের মন্ত্রী হলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাদের এজেন্ডায় সবই ছিল, রাম মন্দির থেকে ৩৭০ ধারা, গোহত্যা নিবারণ থেকে ইউনিফর্ম সিভিল কোড। তারা বলেননি একদিনের জন্যও, কিন্তু তা নিয়ে তারা একটা কথাও খরচ করেননি। তাদের ক্ষমতা বেড়েছে, তারা আরো বন্ধু বাড়িয়েছেন। একদা আগুন খেকো সোশ্যালিস্ট জর্জ ফার্নান্ডিজ তাদের হাত ধরেছেন। এনডিএ তৈরি হয়েছে, যুক্তফ্রন্ট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তার কত শরিক, স্বাভাবিক শরিক শিবসেনা, আকালি দল, অস্বাভাবিক শরিক সোশ্যালিস্ট, জেডিইউ, নাস্তিক, ডিএমকে, আরো অনেক দল। বাজপেয়ী সরকারের সময় শরিক দলের সংখ্যা ২১। কেরালায় সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টিও ছিল, সিপিএম ছেড়ে আসা নটবর বাগদিও ছিলেন, তৃণমূল ছিল, তেলেগু দেশম ছিল। কিন্তু বিভিন্ন কারণেই অটল সরকার আবার নির্বাচিত হয়নি। বিজেপি দুপা পিছিয়েছে, কিন্তু শরিক বেড়েছে। কিছু শরিক ছেড়ে গেলেও অন্যান্য আরো অনেক শরিক এসেছে। ২০১৪-তে ২৪টা দল ছিল এনডিএতে। হ্যাঁ, ২৪টা দল। কেউ কেউ ছেড়ে গেছে বটে, কিন্তু তাদের বিকল্পও খুঁজে নিয়েছে বিজেপি। পারেনি কেবল এই বাংলায়। ২০১৪-তে একাই বিজেপি ২৮২, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য বেশি, কিন্তু সেটা কিছুই নয়। বড় দল বিজেপি। ঠিক এইখান থেকে এনডিএর বড় দলগুলোকে হয় ভাঙা নয় গিলে খাওয়া শুরু করলো বিজেপি। প্রথম পালা ছিল তেলেগু দেশমের। অটল বিহারীর সময় এন চন্দ্রবাবু নাইডু ছিলেন একটা নাম, গোটা দেশে অন্ধ্র মডেলের চর্চা, চন্দ্রবাবু চর্চা চলছিল। সে কি ব্যাপার? চন্দ্রবাবু কলকাতায় এলেন, সামনের সারিতে সাহিত্যিক বুদ্ধদেব গুহ উঠে দাঁড়ালেন, প্রত্যেক মানুষ উঠে দাঁড়ালেন, স্ট্যান্ডিং ওভেশন, সে এক ব্যাপার। কিন্তু অলক্ষ্যে আর একজনের ভুরু কুচকোচ্ছিল, কারণ তিনি গুজরাট মডেলকে সামনে আনতে চান। তো ২০১৪-তে ক্ষমতায় আসার পরেই তেলেগু দেশম বাদ কেবল নয়, সিবিআই মাঠে নামলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ বহুবার এই চন্দ্রবাবুকে এক খারাপ লিডার বলেছেন। এরপর থেকে লাগাতার বিভিন্ন সময় ১৯টা দল এনডিএ ছেড়েছে। কেন? ওই গিলে খাবার কৌশল বুঝে এড়াতে গিয়ে চুরমার হয়ে গেছে। বিজেপি বেড়েছে রাজ্যে রাজ্যে, বিজেপির শরিক দল ধারাবাহিকভাবে কমেছে। বিহারের দিকে তাকান, প্রথম যখন জোট হলো বিজেপির সঙ্গে জেডিইউর, সেই জোটে বড় দল ১০০-র বেশি আসন কার? জেডিইউ। ৫০-৫৫টা আসন বিজেপির। এখন মুখ্যমন্ত্রী এখনো নীতিশ কুমার, কিন্তু বড় শরিক হাড়ের ওপরে নয়, অনেক ওপরে। বিজেপি ৭৭, জেডিইউ ৪৫। মহারাষ্ট্র একই খেলা। শিবসেনা ছিল বড় শরিক, তাদেরই মুখ্যমন্ত্রী হতো, কোনো প্রশ্নই উঠতো না। তারপর ধীরে ধীরে বিজেপি বেড়েছে, শিবসেনা কমেছে। এখন একনাথ সিন্ডের শিবসেনা কাঠপুতুলের চেয়ে বেশি কিছু নয়। অজিত পাওয়ারের এনসিপি তো মন্ত্রিসভাতেও জায়গা পায়নি। ওদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা নিজেদের বাঁচাতে আপাতত ইন্ডিয়া জোটের অন্যতম শক্তি শুধু নয়, বিজেপির বিরুদ্ধে লড়ে তারা নিজেদেরকে দাঁড় করিয়েছেন, দাঁড় করাচ্ছেন, না হলে দল শেষ হয়ে যেত, অজগর গিলে খেত। ওদিকে দেখুন আকালি দল,
তাদেরও অবস্থা খারাপ। এক নয়া দলের কাছে তারা হেরে ভূত, কারণ বিজেপি জমানার যাবতীয় দায় তাদের বইতে হচ্ছে। গতকালের উপনির্বাচনে তারা পাঞ্জাবের একটা আসনে 4 নম্বরে চলে গেছে, আকালি দল, জামানত জব্দ হয়েছে, ক্ষীর খাচ্ছে বিজেপি। তারা কংগ্রেস গেলেই খুশি, থাকুক না আপ একটা কি দুটো রাজ্যে। AIDMK-র দিকে তাকান, তাদেরই সমর্থনে সামান্য জায়গা করার পরে এখন তাদের দলীয় কোন্দল নিয়ে মাঠে নেমেছে বিজেপি। কিছুদিনের মধ্যেই তারা সম্ভবত দুর্বল গোষ্ঠীর সাহায্য নিয়ে আরো বেড়ে উঠবে, অন্তত চেষ্টা করবে। এবারের ভোটে 12% মতন ভোট পেয়েছে তারা। উত্তরপ্রদেশে রাজভর সুহেলদেব সমাজ পার্টি, হরিয়ানার রাজকুমার সানির দল, লোকতন্ত্র সুরক্ষা পার্টি, উত্তরপ্রদেশের আপনা দল, এরকম বহু ছোট ছোট জনগোষ্ঠী, জাতি, উপজাতিদের নেতা দলের সঙ্গে বিজেপি ছিল। একে একে তাদেরকে হয় গিলে খেয়েছে, না হলে তারা এখন কেবল এক কাঠপুতুল। শাহ মোদি যেরকম নাচাবেন তেমন নাচবে, এটাই তাদের ভবিষ্যৎ। তারা লুটমার চালাবে, এক চোখ বুঝে তাদের দিকে নজর রাখবে বিজেপি, সব খাতায় লেখা থাকবে। কথা না শুনলে ইডি আসবে দুর্নীতি বার করতে। আবার পুনর্মূষিক ভব। বিএসপির অবস্থা ভাবুন। ঠিক এই মুহূর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বড় শরীর দল বলতে আছে কেবল নীতিশ কুমারের জেডিইউ, তেলেগু দেশম আর লোক জনশক্তি, এবং এরা প্রত্যেকেই বিজেপির এই অজগর বৃত্তির কথা হাড়ে হাড়ে জানে বলেই অনেক বেশি সাবধান। তবুও মিলিয়ে নেবেন, বিজেপি তার চরিত্র অনুযায়ী এই দলগুলোকে ভাঙবে এবং নিজেদের সমর্থন জোগাড় করার চেষ্টা তারা চালিয়ে যাবে। তাহলে দাঁড়ালো কি? আদতে এক গোঁড়া হিন্দুত্ববাদী ক্যাডার বেসড বিজেপি দল, যা নাকি RSS এর নির্দেশে ভারতের রাজনীতিতে আছে, তাদের যুক্তফ্রন্টের কৌশল হলো নিজেদের ক্ষমতা বাড়ানো, ধীরে ধীরে কেবল প্রতিদ্বন্দ্বী নয় সহায়ক দলগুলোতে ভাঙন ধরিয়ে তাদের নেতাদের ভেঙে এনে গিলে খাওয়া। তাদের লক্ষ্য পরিষ্কার, এক হিন্দু জাতি, এক রাজনৈতিক দল বিজেপি, এক নেতা, এক ভাষার ভিত্তিতে এক হিন্দু রাষ্ট্র তৈরি করা। মধ্যের এই হাইফেন তেলেগু দেশম, শিবসেনা, লোক জনশক্তি পার্টি, সুহেলদেব সমাজ দল, জনতা ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি, আপনা দল, PMK, MDMK, RSP, বলসেভিক, নাগা পিপলস ফ্রন্ট ইত্যাদিরা ইতিহাস হয়ে যাবে। মিউজিয়ামে এই দলগুলোর ফ্ল্যাগ পাওয়া যাবে। আর না হলে এই দলগুলোই কিছুদিনের মধ্যে ঘুরে দাঁড়াবে বিজেপির বিরুদ্ধেই কথা বলবে। নমস্কার।